গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট মেনুর পেজ এবং টেবিল সম্পর্কে। অনেক দীর্ঘ একটি ক্লাস ছিল, অর্থাৎ টেবিলের বিস্তারিত আলোচনা ছিল আমাদের স্বতন্ত্র দুটি মেনু দিয়ে। আজকে আমরা ইলিস্ট্রেশন যে গ্রুপটি আছে সেই গ্রুপ সম্পর্কে আলোচনা করব। আমাদের ক্লাস এগিয়ে যাচ্ছে, আমাদের অভিজ্ঞতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সেই অভিজ্ঞতাটাকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, ভালোভাবে অর্জন করতে পারি, এই ব্যাপারে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। এবং প্রতিটি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাসে উপস্থিত থাকা। 10:30 11:30 বেজে যায়, তবুও আমাদের 50% শিক্ষার্থীও উপস্থিত হন। ইলিস্ট্রেশনের প্রথম যে কমান্ডটি আছে সেটির নাম হলো পিকচার। পিকচারের পরে দেখতে পাচ্ছেন ক্লিপ আর্ট। পিকচার হলো এক্সটার্নাল যে সকল কাজগুলো কম্পিউটারের মধ্যে থাকে, অর্থাৎ যে সকল ছবিগুলো আমরা আলাদাভাবে কম্পিউটারের মধ্যে আপলোড করি বা কম্পিউটারের মধ্যে ডাউনলোড করি, ওই সকল পিকচার গুলো, ফটোগুলো আমরা পিকচারের মধ্যে পাবো। যেমন আমি একটা স্ক্যান করলাম, অথবা আমার কোনো ফটো মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে গেলাম, অথবা ইন্টারনেট থেকে কোনো ফটো আমরা কম্পিউটারে ডাউনলোড করলাম, এই সকল ফটোগুলো আলাদাভাবে কম্পিউটারের মধ্যে লোড করা হয়। ওই সকল ফটোগুলো যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা নিয়ে আসি বা আনার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে পিকচার। আমরা যখন পিকচারে ক্লিক করব, তখন একটি টপ আপ বক্স আসবে। এই টপ আপ বক্স থেকে আমাদেরকে লোকেশন থেকে মার্ক করে দিতে হবে আমাদের পিকচারটি কোথায় আছে। ডাউনলোডে যদি থাকে ডাউনলোড থেকে নিব, ডকুমেন্টে যদি থাকে ডকুমেন্ট থেকে নিব, যদি কোনো ড্রাইভের মধ্যে থাকে সেখান থেকে আমরা নিব। এক কথায়, আমরা কোনো ফটো, আমরা যে কোনো ড্রাইভ থেকে, যে কোনো ডকুমেন্ট থেকে, যে কোনো ফোল্ডার থেকে আমরা যখন নিয়ে আসবো, নিয়ে আসার জন্য লোকেশন থেকে মার্ক করে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছেন কৌমিক ক্লাবের একটা ফটো দেখা যাচ্ছে, লোগো। আমি এটিতে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করলাম, তখন কৌমিয়ত ক্লাবের এই লোগোটি আমাদের স্ক্রিনে চলে আসবে। স্ক্রিনে আসার পরে স্বতন্ত্র একটি মেনু দেখতে পাচ্ছেন, যেটির নাম হলো ফরম্যাট মেনু। এই ফরম্যাট মেনুটি যখন খালি জায়গাতে ক্লিক করা থাকবে, তখন কিন্তু এটি আসবে না বা শো করবে না। যখন আপনি ফটোর উপর ক্লিক করবেন, তখন অটোমেটিক ভাবে এই ফরম্যাট মেনুটি চলে আসবে। ফরম্যাট মেনুটি এজন্য আসলো, যেহেতু আমি একটি ফটো নিয়েছি, এই ফটোর মধ্যে বিভিন্ন ধরনের এডিটিং বা এডিট করার প্রয়োজন হতে পারে। আর যে সকল কাজগুলো বা এডিটিং এর যে সকল কমান্ড গুলো আমি আমার কাজের মধ্যে বা প্রয়োজন হবে, ওই সকল কমান্ড গুলো ফরম্যাট মেনুর মধ্যে সেট করা আছে। শুরুতে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেন এটার মধ্যে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকতো তখন এটি রিমুভ হয়ে যেত। আমার এখানের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই আমি পূর্বের অবস্থা ফিরে আসলাম। এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি আছে, এটা কিন্তু 100% ব্যাকগ্রাউন্ডটাকে মাইনাস করতে পারে না। এজন্য আমরা এই কমান্ডটি ব্যবহার করব না।
নেক্সট যে কমান্ডটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো কারেকশন। এই কারেকশনটা হলো কালারগত কারেকশন। অর্থাৎ আপনি যদি কোনো পিকচারকে, যেমন আমি আমার এই পিকচারটিকে ডান পাশে পেজে নিয়ে গেলাম, এরপর আমি যখন ইনসার্টে যাব, ফরম্যাটে যাব, তখন কারেকশন যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, আমি যখন মাউস থেকে নিয়ে যাচ্ছি তখন এই ফটোটার কালারের যে ইয়াটা আছে সেটা দেখেন কেমন। এভাবে দেখেন, একটা একটা করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট হিসাবে দেখেন কেমন দেখান লোগোটি। এভাবে আমরা আমাদের ফটোর যে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট আছে সেটিকে আমরা উজ্জ্বল বা ডিপ করতে পারবো। দেখেন আমার এটা প্রথম যে ছবিটা ছিল সেটার তুলনায় এই কালারটা এডিট করার কারণে, কারেকশন করার কারণে কতটা চমৎকার দেখাচ্ছে। এটা ফটো, এটা বোঝা যায় না। কারেকশনের পরপরই আছে আমাদের কালার। আমরা এটা কালারটাকেও চেঞ্জ করতে পারবো, যদি সাদা কালো চাই সাদা কালো করতে পারবো, যদি বলি যে ভিন্ন কালার করব ভিন্ন কালার করতে পারবো, ওয়ান কালার যদি চাই ওয়ান কালার। এভাবে কালার থেকে আমরা দেখে নিব কোন কোন কালার গুলো আমরা করতে চাই বা কোন কালার মধ্যে কি শো করছে। অথবা মোর কালার মধ্যে গিয়েও আপনি কালার, অনেকগুলো কালার বের করতে। এরপর রয়েছে আর্টিস্ট ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্টের কাজ হলো এটাকে আরেকটু হালকা করা, বা কাট পেন্সিল দিয়ে আপনি কোন একটা ফটো যদি আপনি এডিট করেন, তৈরি করেন, ঠিক আপনার এই ফটোটাকে যদি ওইভাবে তুলে ধরতে চান যাতে মানুষ বুঝে এটি হাতে তৈরি করা হয়েছে, ওই ধরনের কাজগুলো আপনি আর্টিস্টিক ইফেক্টের মাধ্যমে করতে পারবেন। অনেকভাবে এটা তৈরি করা যায়, যে একটা একটা করে প্রিভিউর মাধ্যমে দেখে নিন। এরপর আসেন হলো চেঞ্জ পিকচার। কম্পারেন্স পিকচার আমাদের দরকার নেই। চেঞ্জ পিকচার, আমি যদি ফটো এটা না নিয়ে অন্য একটা নিতে চাই, এটাও আমি করতে পারবো। যেমন আমি এটা নিলাম, তার ক্লিক করলাম, তখন আমার এটি চলে আসবে। আবার যদি আমি আন্ডোতে ক্লিক করি তখন আমার আগের ফটোটি আসবে। যদি রিসেট পিকচারে ক্লিক করি তখন আমি এই পিকচারের মধ্যে যা কিছু করেছিলাম, কালার কারেকশন, রিমুভ, আর্টিস্টিক ইফেক্ট, যত কিছুই করেছি সবকিছুই মুছে আমি যেভাবে ফটোটি এনেছিলাম ঠিক সেভাবেই আমার সামনে দেখাবে। এই যে আমরা এত সময় ধরে কাজগুলো করলাম, এগুলোর গ্রুপের নাম হলো অ্যাডজাস্ট। কালার অ্যাডজাস্ট করা, ব্রাইটনেস অ্যাডজাস্ট করা, পিকচার অ্যাডজাস্ট করা, আর্টিস্টিক ইফেক্টের মাধ্যমে একটা ফরম্যাট বা ডিজাইন বা আপনার কালার, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আসেন পিকচার স্টাইল। এখানে পিকচার স্টাইল মানে হলো আপনার পিকচারটা কোন স্টাইলে দাঁড়াবে। ফ্রেমে আবদ্ধ হয়ে দাঁড়াবে, নাকি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে যেমন প্রতিচ্ছবি পুকুর পাড়ের মধ্যে, পুকুরের মধ্যে সমান থাকে, ওইভাবেই আপনাকে দেখাবে। কোন ভাবে আপনি দেখাইতে চান, কোন স্টাইলে আপনি দেখতে চান, সেটা আপনি পিকচার স্টাইল থেকে প্রিভিউর মাধ্যমে দেখে নিতে পারেন। যদি বলেন আপনার লোগোটা এইভাবে তুলে ধরতে চান, অথবা যদি চান এইভাবে, অথবা যদি চান এইভাবে, এভাবে নিচের দিকে যদি যাবেন তখন ফ্রেম, আরো অনেক ধরনের ফ্রেম আসবে আপনাকে দেখা। আপনার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আপনি ক্লিক করবেন, দেন এটাতে কনভার্ট। নিচের দিকে গেলে আরো পাবেন, একটা 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 করে
দেখে নেবেন যে আপনি কোন ভাবে আপনার এই লোগোটিকে দেখাইতে চান। এরপর আসেন হলো, এটি ছিল আমাদের পিকচার স্টাইল। পিকচার স্টাইলের মধ্যে পিকচারে যদি একটা বর্ডার দিতে চান, এই বর্ডারটাও দিতে পারবেন। পিকচারে যদি একটা ইফেক্ট ব্যবহার করতে চান, এটাও আপনি দিতে পারবেন। পিকচারে যদি আপনি লেআউট ব্যবহার করতে চান, এটাও আপনি করতে পারবেন। আপনি পিকচার বর্ডারতে যখন যাবেন, তখন বর্ডারে গিয়ে আপনি বর্ডার কালার থেকে যে কোনো কালারটা চুজ করে নেন। কোন কালারটা আপনি দিবেন, এই কালারটা আপনার ভালো লাগবে, আপনি সেই কালারটাই এখানে দিন। তখন দেখবেন যে কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে। এটা হলো বর্ডার কালার। পিকচারের চতুর্পাশে যে একটি বর্ডার আছে, সেই বর্ডার থেকে কি করা, কালার। যদি বর্ডারটিকে উঠিয়ে দিতে চান, তাহলে আপনি নো আউটলাইন ক্লিক করবেন, তাহলে বর্ডার চলে যাবে। অথবা যদি বলেন বর্ডারে আরো অন্য অন্য স্টাইল গুলো নিতে চান, সেটাও আপনি নিতে পারেন। দেশ দেশ স্টাইল যদি চান, সেটাও আপনি দেখে নেবেন যে কোন বর্ডারটি কোন কালার কোন স্টাইল দিতে চান। আসলে পিকচার ইফেক্ট, এই পিকচারের মধ্যে একটা ইফেক্টের মাধ্যমে এটাকে আরো সুন্দর করতে পারবেন। একটা হলো পিকচার স্টাইল, যেটা আপনার ফটোটা কোন স্টাইলে দাঁড়াবে। আরেকটা হলো পিকচার ইফেক্ট, যেটার মধ্যে আরো কিছু অ্যাডভান্স ইফেক্ট ব্যবহার করা হবে, যেটার মাধ্যমে আমার ফটোটি আরো সুন্দর হবে। যেমন প্রেজেন্টে যদি যান, তখন যদি মাউসটাকে এভাবে নিয়ে যান, তখন দেখেন এটার ফটোশুটটা কিভাবে করছে, কেমন দেখাচ্ছে। মনে হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে 3D স্টাইলে সাজানো। যদি শ্যাডোর মধ্যে যান, তখন দেখবেন যে কত ধরনের শ্যাডো স্টাইল। যদি রিফ্লেকশনের মধ্যে যান, তখন দেখবেন যে মুখোমুখি একটা ফটো আপনার এখানে দেখাবে। নদীর পাড়ে যেমন দাঁড়িয়ে থাকলে পুকুর পাড়ে যেমন প্রতিচ্ছবি দেখায়, গ্লোতে যদি ক্লিক করেন, তখন দেখবেন যে তার একটা স্টাইল। সফট যদি ক্লিক করেন, তখন দেখবেন যে তার একটা স্টাইল। এক একটার মধ্যে এক এক ধরনের। বেবেলের মধ্যে যদি যান, তখন দেখেন যে তার একটা স্টাইল দেখাচ্ছে। 3D রোটেশন যদি যান, তখন দেখেন এটা আরেকটা স্টাইল দেখাচ্ছে। এভাবে আপনি দেখে নেবেন আপনার এই কাজগুলো কোন ইফেক্টটা আপনি ব্যবহার করতে চান। এরপর আসেন পিকচার লেআউট। নর্মাল যে ফরম্যাটটি যে লেআউটে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ভিন্ন লেআউট আছে। আপনি যদি বলেন সেই স্টাইলগুলোতে নিয়ে যেতে, এটাও আপনি করতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম, ফলে দেখেন আমার এই ফরম্যাটে শো করছে। আবার যদি আমি আন্ডুতে ক্লিক করি, তখন আবার আগের অবস্থা ফিরে আসবে। এই পিকচার লেআউটকে আমাদের প্রয়োজন, এতে পিকচার ইফেক্টটা আমাদের লাগতে পারে, পিকচার বর্ডারটাও আমাদের লাগে। নেক্সট আসেন অ্যারেঞ্জ। এটা হলো আমার এই পিকচার গুলোকে রেঞ্জ করা, যেটাকে আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম, এর পূর্ব একটি ক্লাসে আলোচনা করেছিলাম। অ্যালাইন, এখানে এই অ্যালাইনটাও আপনি ঠিক করতে পারবেন। তবে সেটি হলো আপনার এই ফটোটি পেজের কোন সাইডে থাকবে, এই জন্য আপনাকে পজিশনে যেতে হবে। পজিশনে গিয়ে 9টা ফরম্যাট দিতে পারবেন, যেভাবে গত ক্লাসে দেখেছিলেন। একটা টেবিলের ভিতরে যে টেক্সট আছে, সেই টেক্সটটাকে 9টা স্থানে আমরা সেট করি। এভাবে পজিশনের ক্ষেত্রেও আমার সেম। আমি যদি পজিশনের টপে লেফটে ক্লিক করি, তাহলে পেজের বামে, সেন্টারে উপরে, সেন্টারের রাইটে, মিডলের রাইট, মিডলের মিডল, মিডলের লেফট, বটমের লেফট, বটমের সেন্টার এবং বটমের রাইট। এই 9টা কমান্ড পেজের সাথে complete। পৃষ্ঠার কোন একটা সাইডের মধ্যে একটি বসবে, এটা ক্ষেত্রে প্রয়োজন। তবে আমরা সাধারণত এই সেটিং এর মাধ্যমে করি না, আমরা ম্যানুয়ালি ভাবে ধরে ধরে নিয়ে যাই।
এর জন্য আপনাকে পিকচারের মুড চেঞ্জ করতে হবে। পিকচারের মুড, এই পিকচারের মুড হলো রাফ টেক্সটের যে কমান্ড গুলো আছে এগুলোকে বলা হয় পিকচারের মুড। আমরা বলেছিলাম এই যে জুমের বাম পাশে কিছু মুড ছিল, মুড, এই মুড গুলো আমরা চেঞ্জ করেছি। এখানে দেখতে পাচ্ছেন ইন লাইন উইথ টেক্সট, আমার এটি এমন একটা ফরম্যাটের মধ্যে আছে যেটির শুরুতে অথবা উপরে অথবা নিচে কোন একটা সাইড থেকে লেখা শুরু হবে। যদি আমি স্কোয়ার ক্লিক করি তখন আমার লেখার চতুর্পাশে এবং মিডলে থাকবে আমার এই ফটোটি। আমাদের লেখা আছে এরকম কোন ফাইল আছে কিনা আমরা দেখি, যদি থাকে তাহলে আমাদের জন্য সহজ। আমাদের লিখে নিতে হবে, আমরা এখানে লিখে নিই। এখানে দেখেন, আমার এই ফটোটি যখন আমি ক্লিক করলাম, আমার এই ফটোটিকে যখন আমি রেফ্লেক্স থেকে স্কোয়ারে ক্লিক করলাম তখন আমার লেখার উপরে কিছু নিচে কিছু চলে গেছে। যদি আমার এই পিকচারটাকে আমি ছোট করে নিই এবং এটাকে মিডল পর্যায়ে রাখি তখন দেখেন লেখাগুলো কেমন দেখে। সেন্টার পয়েন্টে আমি যে পাশে নিয়ে যাই ওই পাশে এটি সেট হবে, তবে এমন একটা জায়গার মধ্যে সেট হবে যে আমার লেখার চতুর্পাশে গিয়ে লেখাটা হবে। এটা আমরা যখন বই মেকআপ দিব তখন আমাদের এগুলোর প্রয়োজন হবে। কত ধরনের যে আমাদের কাজ করতে হবে, তা কাজ করতে গেলে তখন বুঝতে পারবে। তো এটা একটা ফর্ম, টপ এন্ড বটম এটা একটা ফর্ম। বিহাইন্ড টেক্সট, লেখার নিচে চলে যাবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, লেখার উপরে চলে আসবে। এগুলো হলো পেজের মুড, অর্থাৎ আমার পিকচারের। এই মুড গুলো চেঞ্জ করে করে এক একটা এক এক ধরনের কাজ, ওইভাবে আমরা কাজগুলোকে সাজাইতে পারবো। যদি আমাদের একাধিক পিকচার, সেই পিকচারের একটার পর একটা নিয়ে যাওয়ার প্রয়োজন। যেমন আমি এখানে একাধিক পিকচার, আমি এটার মধ্যে একটি কালার ব্যবহার করলাম, এটির মধ্যে আমি আরেকটি কালার ব্যবহার করলাম। এবার এখানে একটি কালার ব্যবহার করলাম। দেখেন আমার এটির পরে আছে এটি, এটার পরে আছে আমাদের এটি। আমার কখনো কখনো এমন হতে পারে যে এটাকে পরে এটাকে আগে দেওয়া লাগবে, মানে একটা নিচে, যেটাকে আমরা নিচের দিকে নিয়ে যেতে চাই এটা আমরা সেন্ড টু সেন্ড ব্যাক এর মাধ্যমে নিয়ে যেতে চাই। আর ব্রেন টু ফরওয়ার্ড এর মাধ্যমে এটিকে উপরে নিয়ে যাওয়া। একটি মাধ্যমে নিচের দিকে নিয়ে যাওয়া, আর একটি মাধ্যমে উপরের দিকে উঠানো। সিলেক্ট
সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেল মানে হলো আমার এটি সিলেক্ট করা আছে কিন্তু আমি যদি এই মুহূর্তে এটাকে হাইড করে দিই তখন আমার স্ক্রিনে থাকবে ঠিকই কিন্তু দেখা যাবে না। ঠিক চক্ষুগুলো যদি উঠিয়ে দিতে দিই তখন এটা স্ক্রিনে শো করবে না কিন্তু থাকবে কি থাকবে। এটা হলো আমার সিলেকশন প্যানেলের কাজ। দেখাবে ফরম্যাট থেকে আসেন অ্যালাইন। আমরা যেমন লেখাগুলোকে অ্যালাইন করি ঠিক আমার এই লেখাগুলোর শেপ গুলোকে আমার অ্যালাইন করার প্রয়োজন। যেমন উপরের দিকে সবগুলো সমান করতে চাই, এর জন্য আমাকে সিলেক্ট হোম, সিলেকশন, সিলেক্ট অল। আপনাদেরকে বলেছিলাম সিলেক্ট অল এর সবগুলো লেখা থেকে সিলেক্ট করা। সিলেক্ট অবজেক্ট মানে হলো এই অবজেক্ট গুলোকে সিলেক্ট। আমি অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম, একটা ধরলাম, শিফট বাটন ধরার জন্য একটা, শিফট বাটন ধরে একটা ধরলাম। তো অর্থাৎ সিলেকশনের মাধ্যমে কাজ করা হয় সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেলের মাধ্যমে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এবার আমি কি করতে চাই, অ্যালাইন করতে চাই। এর জন্য আমাকে চলে যেতে হবে অ্যালাইন। আমি যদি এই মুহূর্তে অ্যালাইন টপ ক্লিক করি তখন কিন্তু সবগুলো, যদি আমি অ্যালাইন অ্যালাইন লেফট, লেফটে ক্লিক করি তাহলে বাম দিকে সব সমান হবে, বাম পাশে। যদি আমি টপের দিকে ক্লিক করি অ্যালাইন টপ, তখন উপরের দিকে সব সমান। যদি আমি ক্লিক করি বটম বা মিডল, সবগুলো মিডল পর্যন্ত। যদি আমি ক্লিক করি অ্যালাইন লেফট, বাম দিকে সমান হয়ে যাবে। এখন সমান হওয়ার কারণে একটা পেছনে কিন্তু একটা চলে গেছে। এগুলো হলো অ্যালাইন। এই অ্যালাইনটা হলো আমরা অবজেক্ট ডিস্ট্রিবিউট যদি করতে চান ডিস্ট্রিবিউট করতে পারবেন। অর্থাৎ যে গ্যাপটা আছে সেই গ্যাপটাও সমান সমান। আবার যে একাধিক শেপ আছে সে একাধিক শেপটাকে আপনি মুভমেন্ট দরকার হতে পারে, কিন্তু যখন এটা একটা থাকবে তখন টান দিলে কিন্তু একটা আসবে। যদি আপনি এটাকে গ্রুপ করে রাখেন, আমি একটা সিলেক্ট করলাম, কিবোর্ডের শিফট বাটন ধরে আরেকটা ক্লিক করলাম, শিফট বাটন ধরে আরেকটা ক্লিক করলাম, পরপর আমার এইভাবে তিনটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি এবার গ্রুপ থেকে গ্রুপ ক্লিক করি তখন দেখবেন যে তিনটা মিলে একটা গ্রুপ হয়ে গেল। তিনটা মিলে একটা গ্রুপ হয়ে গেল। এবার যদি আমি এটাকে টান দিই, এবার যদি আমি টান দিই তিনটা একসাথে যাবে। আবার যদি এটাকে রোটেট করি, দেখেন এগুলোর মাধ্যমে রোটেট করা যায়, ঘোরানো যায়। এবার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোর মাধ্যমে এগুলোকে বড় ছোট করে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আমরা যে চতুর্পাশে যে গোল বৃত্তগুলো দেখতে পাচ্ছি এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আর অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো আমাদের পিকচার গুলোকে ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে বড় ছোট করা। এটা হলো অ্যাঙ্কর পয়েন্টের কাজ। অ্যাঙ্কর পয়েন্টের মতোই আরেকটা ক্রিয়াকলাপ দেখতে পাচ্ছেন, এটা হলো রুটেট। এখানে ধরে আপনি কিন্তু বাঁকা করতে পারেন, ডান দিকে বাম দিকে যে সাইডে বাঁকা করতে ওইভাবে বাঁকা করতে, এটা হলো রুটেট। আমি গ্রুপ করলাম, এই গ্রুপকে যে কোনো জায়গায় আমি একসাথে মুভমেন্ট করতে পারবো। কিন্তু যদি আমার গ্রুপ বা জোট আমাকে বন্ধ করতে হয়, মানে ঐক্য নষ্ট করতে হয়, বা যে গ্রুপটা আছে সেটাকে আনগ্রুপ করতে হয়, তাহলে আমাকে যেতে হবে গ্রুপে গিয়ে আমি যখন আনগ্রুপ ক্লিক করব তখন কিন্তু সবগুলো দলই স্বতন্ত্রভাবে কাজ করবে। যখন ঐক্য গঠন করা হবে তখন সকল দলগুলো সমানভাবে সমান তালে সমান চিন্তায় সমান পরিকল্পনায় চলতে পারে। আমার এই জায়গার গ্রুপ করা মানে হলো ঐক্য করা, ঐক্য যোগ। ঠিক এইভাবে আপনি আপনার এই শেপ গুলোকে সিলেক্ট করে গ্রুপ করতে পারবেন। আবার জোর যদি বাঁধতে চান অর্থাৎ ভেঙে ফেলতে চান তাহলে আপনাকে আনগ্রুপ করতে হবে। আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ ক্লিক করলাম, ফলে আমার আবার জোট লেগে গেল। এবার আসেন রোটেট। আপনি যে এখানে রোটেটের কাজটা করেছেন সেটা আপনি স্ক্রিন থেকে করতে পারবেন। তো
রুটেল লেফট, রুটেল রাইট, ভার্টিক্যাল, হরিজন্টাল। এইভাবে আপনি এটাকে কি করতে পারবেন, রোটেট করতে। যেটা এখান থেকে ধরে ম্যানুয়াল করতে পারবেন, আর এখান থেকে কমান্ডের মাধ্যমে 90 ডিগ্রিতে রোটেট করতে পারবেন, ঘুরে। নেক্সট যে কমান্ডটি আছে সেটির নাম হলো ক্রপ। আমি আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এটাকে বড় করে নিলাম। বড় করার পরে আমি যদি কোনো একটা অংশ কাটতে চাই, তাহলে আমি ক্রপ, ক্রপে যখন ক্লিক করব, ক্রপের কিছু পয়েন্ট আছে কালো কালো, এগুলোর মাধ্যমে আমরা যতটুকু দরকার ততটুকু কাটবো। এখানে আমরা ধরে এতটুকু পরিমাণ কাটবো। ডাবল যারা ছবি আছে, ডাবল ছবিতে ক্লিক কাটে, দুটো ছবি আছে, একটা ছবি কেটে রেখে দিবেন, সেটা করতে। এইভাবে আমরা আমাদের কোন ফটোগুলোকে কাটতে পারি। যদি সাইজ বড় ছোট করতে চাই, হাইট কত করবেন, যেমন 3 ইঞ্চি করবেন, আর ওয়েট কত করবেন, যেমন 2.5 করবেন। এভাবে সাইজটাও কি করতে পারবেন, ঠিক এক্সাক্ট সাইজটাও আপনি এখানে উল্লেখ করে তৈরি করবেন। এই যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো সব ফরম্যাট, ফরম্যাট মেনু। এক ফরম্যাট মেনুতে আমরা কতগুলো কমান্ড পেয়েছি, কোনো কমান্ডই ছোট নয়। বরং আপনি যদি এই একটা পিকচার দিয়ে এই কাজগুলো শিখতে পারেন, তখন আপনি যে ক্লিপ আর্ট দিবেন অথবা শেপ গুলো তৈরি করবেন, সবগুলো ক্ষেত্রে সেম কাজ। তাহলে আমরা যাই পরবর্তী যে কমান্ডটি আছে ক্লিপ আর্ট, সেই ক্লিপ আর্টে গিয়ে আমরা দেখি। আমরা ক্লিপ আর্ট ক্লিক করব। ক্লিপ আর্টের কাজ হলো কম্পিউটার বা মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের যে ডিকশনারি আছে, যে ব্যাকআপ ফোল্ডার আছে, সেই ব্যাকআপ ফোল্ডারের মধ্যে যেমন আমাদের বিভিন্ন ধরনের ফন্ট থাকে অটোমেটিক ভাবে, যেগুলো আমরা কালেকশন করি, ঠিক এইভাবে আমাদের কিছু পিকচারও থাকে, কিছু সিম্বলও থাকে। কিছু পিকচার বা সিম্বল আমরা পেয়ে থাকি। ইনসার্ট মেনু থেকে আমরা যখন এই যে কানের দুলের মাধ্যমে সিম্বল বের করেছি, এটা কিন্তু কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকআপ থাকে, ভিতর থেকে থাকে। আবার দেখেন ক্লিপ আর্ট, আবার দেখেন ক্লিপ আর্ট, এটিও আমার কিছু পিকচার আছে, যে পিকচার গুলো কম্পিউটারের বা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকে। আমি যখন ক্লিপ আর্টে ক্লিক করব, আবার গোতে ক্লিক করব, তখন সেই পিকচার গুলো আমার এখানে শো করবে। যেমন একটা গরু দরকার, গরুতে ক্লিক করবো, দেখেন আমার গরুতে এখানে চলে আসছে। এই গরুকে নিয়ে আমরা কিছুক্ষণ আগে যেমন ফরম্যাট মেনুর বিভিন্ন ধরনের কাজগুলো শিখেছিলাম, সেম টু সেম, সেম টু সেম ওই কাজগুলো আমরা করতে পারবো। কারেকশন, কারেকশন করতে চান কারেকশন, কালার করতে চান কালার করতে পারবেন, চেঞ্জ করতে চাইলে বা অ্যাডজাস্ট করতে চাইলে, ফ্রেম করতে চাইলে, পিকচার বর্ডার দিতে চাইলে, পিকচার ইফেক্ট দিতে চাইলে, পজিশন চেঞ্জ করতে চাইলে, পিকচারের মুড চেঞ্জ করতে চাইলে, একটা পিকচার উপর একটা উঠাতে চাইলে, একটা পিকচার উপর একটা নিচে নামাইতে চাইলে, সিলেকশন প্যানেল দেখতে চাইলে, অ্যালাইন করতে চাইলে, গ্রুপ করতে চাইলে, রোটেট করতে চাইলে, কাটতে চাইলে, এবং সাইজ তৈরি করতে চাইলে, সেম টু সেম। কেননা এখানের মধ্যে আপনি যে ক্লিপ আর্ট দেখেছেন,
এটা মূলত ডিকশনারি কালেকশনে যে সকল পিকচার গুলো থাকে ওগুলো আপনি পেয়ে যাবেন। আর এই পিকচার যেটা দেখতে পাচ্ছেন যেটা হলো আপনি যেগুলো এক্সট্রা ভাবে আপনি ডাউনলোড করতে। নেক্সট আসেন হলো শেপ। এই শেপের কাজ হলো আর্ট করা। আপনি আর্ট করতে চান, আপনার কাছে রঙের তুলি দেওয়া হলো, রং দেওয়া হলো, বিভিন্ন ধরনের শেপ দেওয়া হলো। এই শেপ গুলো দিয়ে আপনি বাড়ি ঘর, নদী, বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। আপনি কিভাবে তৈরি করবেন সেটা আপনি জানেন। তো আমি আপনাকে শেপ গুলো দেব। এখান থেকে নানান ধরনের শেপ। উদাহরণস্বরূপ একটা পতাকার কথা বলি। এবার ধর আমি একটা পতাকার জন্য তৈরি করি, দেন এখান থেকে শেপ কালার থেকে আমি সবুজ কালার, এবং এখানে যে বর্ডারটা দেখা যাচ্ছে কালো বর্ডার, এই বর্ডারটাকে আমি উঠিয়ে দিলাম। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, তাহলে আমার বর্ডারটা চলে গেছে। আবার আমি ইন্টারে গেলাম, অথবা ফরম্যাট মেনুর মধ্যেই আমি যে গোল বৃত্তটা পাবো, এই গোল বৃত্তটা ধরে মিডিল পর্যায়ে ধরে মিডিলে পতাকার জন্য গোল বৃত্তটা দিয়ে দিই। দেন এখান থেকে আমি শেপ কালার থেকে রেড কালার দিয়ে বক্স দেখা যাচ্ছে, মানে বর্ডার দেখা যাচ্ছে, সেই শেপটাকে আউটলাইন করে নো আউটলাইন। এখন আমার ওটা পতাকা হয়ে গেছে। তো এইভাবে আমাকে বাড়ি, নদী, খাল, পাহাড় কত কিছু তৈরি করা প্রয়োজন। যদিও বা এসব কাজগুলো গ্রাফিক, তবুও আপনি তৈরি করতে পারবেন। তবুও আপনি এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন। বরং আপনি এটার মধ্যে চর্চা যদি করতে পারেন, তাহলে হাত এতটাই ক্লিয়ার হবে, এত সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন। আবার আপনি যদি এটার উপর অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য আবার গ্রাফিক শেখাটাও সহজ। গ্রাফিক্স এর মধ্যে একটা রুচিশীল কাজ করতে পারবেন যদি আপনি এখান থেকেও প্র্যাকটিসটা করে নেন। আপনি যখন শেপে ক্লিক করবেন তখনও সেম এই ফরম্যাট দিয়ে, যেখান থেকে আপনি শেপের আরো স্টাইল গুলো দেখতে পারবেন, শেপ এডিট করতে পারবেন, শেপের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারবেন, শেপ কালার করতে পারবেন, শেপের মধ্যে আউটলাইন দিতে পারবেন, আউটলাইন কালার করতে পারবেন, শেপ ইফেক্ট ব্যবহার করতে পারবেন যেটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। আবার যদি ভিতরে কিছু লিখেন সেই লেখাটার মধ্যে ওয়ার্ড স্টাইল স্টাইল তৈরি করতে পারবেন, এবং সেই স্টাইলটাকে ইফেক্ট করতে চাইলে সেই লেখার মধ্যে যদি বর্ডার দিতে চান, ফিল কালার পরিবর্তন করতে চান, টেক্সট ডিরেকশন করতে চান, অ্যালাইন করতে চান, পজিশন করতে চান, তারপরে সাইজ করতে চান, এক কথায় ম্যাক্সিমাম কাজই সেম করতে। শুধু এখানে স্বতন্ত্র দুইটা গ্রুপ দেখাচ্ছে, একটি হলো শেপ স্টাইল, সেটা হলো আমার পিকচার স্টাইলের মতো। সেই পিকচারের মধ্যে যেমন বর্ডার দিতে পারি, বর্ডার কালার করতে পারি, এখানে সেম। অতিরিক্ত যেটা দেখা যাচ্ছে ওয়াটার স্টাইল, সেটা হলো ভিতরে যদি আমি কোনো কিছু লিখি, সেই লেখাটাকে আমি একটা স্টাইল করি, সেই লেখার ভিতরে কালার দিতে পারবো, সেই লেখার চতুর্পাশে বর্ডার দিতে পারবো, সেই লেখাটাকে একটা ইফেক্ট দিতে পারবো, এগুলো আমরা করতে পারবো। টেক্সটের ক্ষেত্রে অ্যালাইন চেঞ্জ করতে পারবো, টেক্সট ডিরেকশন যে আমরা ওয়ার্ড টেবিলের মধ্যে আমরা শিখেছিলাম যে লেখাটাকে উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে, এভাবে লেখাটাকে বক্সের ভিতরে ঘুরানো, এটা হলো টেক্সট ডিরেকশন। এটা আমরা প্রায় সেম। ইনসার্টের পরবর্তী যে মেনুটি আছে সেটির নাম হলো স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট আর চার্ট প্রায় সেম, দুটাই same। আপনি যদি স্মার্ট আর্ট ক্লিক করেন, এখানে কিছু ফরম্যাট দেখতে পাচ্ছেন গ্রাফের। আবার যদি আপনি চার্টে ক্লিক করেন, এখানে আপনি কিছু গ্রাফ করবেন। তবে এই কাজটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে না শিখে এক্সেল থেকে শিখি, কেননা আমরা যখন এখানে কোনো কিছু তৈরি করতে যাব, ওকে বাটন প্রেস করব, তখন আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা চালু হবে। তো এই জন্য আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে গিয়ে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তখন আমাদের এখানে অনেকগুলো কাজ থাকে, সেই আলোচনা অনুযায়ী আমরা আলোচনা করি। অর্থাৎ এক্সেলের যদি ধারণা না থাকে তাহলে এটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। স্ক্রিনশট। এই স্ক্রিনশট মানে হলো আপনার এখানে একটা স্ক্রিনশট আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আসছেন। তাহলে আমি স্ক্রিনশট ক্লিক করলাম,
আমার একটি স্ক্রিনশটের ইয়েটা চলে আসছে, অর্থাৎ বিজয় চলে আসছে। আবার যদি আমি স্ক্রিনশটে যাই, স্টার্টে গেলাম, স্ক্রিনশটে গিয়ে দেখেন স্ক্রিন ক্লিপ, স্ক্রিন ক্লিপিং ক্লিক করলে তখন আমার এখানে দেখা যাবে কোন অংশ নিতে চাই। যেমন আমি এই মেসেঞ্জারটা নিতে চাই, মেসেঞ্জার ঠিক ওই মেসেঞ্জারটা আমার কপি হয়ে এখানে চলে আসবে। এটা হলো আমার এই হলো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। যদিও বা খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলেছি, কিন্তু এটার জগৎ বিশাল জগৎ। আপনি একটা এই ইলাস্ট্রেশনের যাই কাজ করেন না কেন, আপনাকে করে আপনাকে এই ফরম্যাট মেনুতে আপনাকে দেওয়া হবে। এই ফরম্যাট মেনু দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একটা শিখেন তাহলে বাকিগুলো কাজগুলো আপনার জন্য সহজ হবে, কেননা সেম সেম টু সেম। সামান্য একটা দুটো পদবদল, সেটা আপনি দেখলেও বুঝতে পারবেন সহজ হয়। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইনসার্ট মেনু বাকি যে সকল কমান্ড গুলো আছে, যেমন এটা ফিগার টেক্সট সিম্বল, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লাসে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।